9টায় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব জানান। এ সময় রামপালে বিদ্যুৎ প্রকল্প নির্মাণের সিদ্ধান্তে আবারও সরকারের সমালোচনায় রিজভী বলেন, কেবল প্রভুদের সন্তুষ্টির জন্যই সুন্দরবন ধ্বংসের এই সিদ্ধান্ত। সমালোচকদের রাবিশ সম্বোধন করায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে রিজভী বলেন, তিনি রাবিশ লোকজনের মাঝে থাকেন বলেই রাবিশ লোকজন ছাড়া আর কিছুই দেখেন না। সার্চ কমিটির প্রসঙ্গে রিজভী আরো বলেন, এই কমিটির মাধ্যমে গড়া কমিশন কতটা নিরপেক্ষ ও শক্তিশালী হবে তা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় আছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের পরেও একতরফাভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী নির্বাচন কমিশন গঠনে যে এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটবে না সেটির সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। স্ট্যান্ডিং কমিটির মিটিং 9টার সময়, সেখানে নাম পাঠাবেন কি পাঠাবেন না বা কি সিদ্ধান্ত নেবেন এটা হাইয়েস্ট পলিসি মেকিং বডি, তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। বর্বর পুলিশি নির্যাতনের শিকার এটিএন নিউজের স্টাফ রিপোর্টার ঈশান দিদার ও ক্যামেরা পার্সন আব্দুল আলিমকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে স্কয়ার হাসপাতালে তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করেন চিকিৎসকরা। পরে তারা উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। চিকিৎসকরা জানান, আহত দুই সাংবাদিকের অবস্থায় সংকটজনক। ঈশানের শরীরের মাংসপেশির অবস্থা বেশি খারাপ, ফ্র্যাকচারেরও রয়েছে, যার কারণে তিনি একেবারেই চলাফেরা করতে পারছেন না। আর আলিমের শারীরিক অবস্থা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে, তাই তাদের নিবিড় চিকিৎসার প্রয়োজন। তবে কবে নাগাদ তারা দুজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাবেন সে বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না চিকিৎসকরা। এটিএন নিউজের দুই সাংবাদিকের উপর পুলিশি নির্যাতনে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। শনিবার রাতে এটিএন নিউজের এক অনুষ্ঠানে তিনি স্বীকার করেন, পুলিশের এমন আচরণ চরম অপেশাদার ও অন্যায়। সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের শাস্তির আশ্বাসও দেন তিনি। গত বৃহস্পতিবারের ঘটনা, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালে হঠাৎ উত্তপ্ত শাহবাগ। পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এ সময় সংগঠনটির বেশ কয়েকজন কর্মীকে নির্দয়ভাবে পেটাতে শুরু করে পুলিশ সদস্যরা। আর ক্যামেরায় সেই ছবি ধারণ করতে গেলে এটিএন নিউজের ক্যামেরা পার্সন আব্দুল আলিমের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে একদল পুলিশ সদস্য। তাকে রক্ষা করতে গেলে পুলিশি হামলার শিকার হন রিপোর্টার ঈশান দিদারও। মুহূর্তে এইসব ছবি ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণমাধ্যম থেকে ফেসবুকে শুরু হয় পুলিশের সমালোচনা। রাজপথে প্রতিবাদে নামে সংবাদকর্মীরা। এমন উত্তপ্ত পরিস্থিতিতেই শনিবার রাতে এটিএন নিউজের নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে এলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমি অত্যন্ত দুঃখিত যে আমার অধীনস্থ পুলিশের এ ধরনের একটা নন প্রফেশনাল বিহেভ করেছে, যেটা আপনি ঠিকই বলেছেন, এটা প্রয়োজন ছিল না। এটা আমি বলবো যে ক্ষমতার অধিকতার ব্যবহার, প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ, সেটিও এক ধরনের অফেন্স। এবং আমরা এটা বুঝতে পেরেছি যে এই কাজটি আমাদের পক্ষে অনুচিত হয়েছে, অন্যায় হয়েছে এবং বিধি বহির্ভূত হয়েছে এবং এটি জনস্বার্থ বিরোধী হয়েছে। এটা জেনেই কিন্তু আমরা কর্তব্যরত পার্টি কমান্ডারকে সাময়িকভাবে বরখাস্ত করেছি। এটা হলো শাস্তির প্রথম ধাপ। এবং 3 সদস্যের কমিটি করেছি, তাদেরকে 2 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলেছি। ইতোমধ্যে আমরা ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট, যারা এ ধরনের অপেশাদারী আচরণ, ক্ষমতা এবং আইন বহির্ভূত আচরণ, শক্তির অধিকতর প্রয়োগ প্রয়োজনের তুলনায় অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর জড়িত এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ঠিকই, তবে অতীত অভিজ্ঞতা থেকে অনেকেরই আশঙ্কা শেষ পর্যন্ত হয়তো পার পেয়ে যাবে দায়ীরা। ডিএমপি কমিশনার উত্তর দিলেন এমন অভিযোগের। 2016 সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশে 400 পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে 52 জন আছে যাদের চাকরিচ্যুত করা হয়েছে। বাকি কাউকে নিম্ন পদে নামিয়ে দেওয়া হয়েছে, কাউকে নির্দিষ্ট সময়ের জন্য বেতন কর্তন করা হয়েছে, কাউকে নির্দিষ্ট সময়ের জন্য পদোন্নতি বন্ধ করা হয়েছে। সেটি নির্ভর করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার অপরাধের গুরুত্ব ভেদে। পুলিশ সদস্যদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবের কথাও এ সময় স্বীকার করলেন তিনি।
এই কথা স্বীকার করতে হবে যে তাদের যথাযথ প্রশিক্ষণ এখন আমরা দিতে পারিনি। এদিকে শুক্রবার মৌলভীবাজারের এক অনুষ্ঠানে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে সামান্য ধাক্কাধাক্কি বলে মন্তব্য করে চরম সমালোচনায় পড়া স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুষ্ঠানে ফোনে স্বীকার করলেন পুরো ঘটনা না জেনেই সেদিন তিনি এমন মন্তব্য করেছিলেন। আজকে একটি প্রতিবাদ সমাবেশ থেকে এই আপনার এই বক্তব্যের নিন্দা জানানো হয়েছে। পূর্ববর্তী অনেক স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে তাদের এরকম নানান মন্তব্যের কারণে হাস্যকর হয়ে উঠেছে। আপনাদের আসলে এই যেই পদে আপনি আছেন সেই পদের চেয়ারটার কি ক্যারেক্টারটাই এরকম নাকি যে কোনো বিষয়ে একটা খুবই হাস্যকর কথা আপনাদেরকে বলতে হবে? না না, ঠিক সেরকম নয়। আমি মৌলভীবাজার যখন গিয়েছিলাম তখন আমার কাছে তথ্য ছিল না। আমার কাছে যতটুকু তথ্য ছিল যে সাংবাদিকের সঙ্গে একটা অপ্রীতিকর মানে একটি ঘটনা ঘটেছে, সেটা কি ঘটনাটা আমি ততক্ষণ আমার কাছে জানা ছিল না। আমি যখন জেনেছি, আমার কাছে যখন ভিডিও ফুটেজ আসছে এবং সব কাছে শুনেছি, তখন এটার একটা ইনকোয়ারি কমিটি অলরেডি হয়ে গিয়েছে এবং একজন এডিশনাল এসপির নেতৃত্বে একটা কমিটি হয়েছে এবং তাকে সাময়িকভাবে ক্লোজ করা হয়েছে যে নাকি এই ঘটনা ঘটিয়েছে। কাজেই আমার কাছে ঠিক সেই মুহূর্তে মৌলভীবাজারে যখন আমি কথা বলি তখন সঠিক তথ্য ছিল না এবং ভিডিও ফুটেজ গুলো ছিল না। সেই জন্যই আমি ঠিক তৎক্ষণাৎ ওই রকম একটা কথা মানে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি যখন পেয়েছি আমি তার ব্যবস্থা নিয়েছি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের 7 খুন মামলার ডেথ রেফারেন্সের শুনানি অগ্রাধিকার ভিত্তিতে করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ফলে পেপার বুক প্রস্তুত হলেই এখন শুনানি কার্যতালিকায় আসবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। তিনি জানান, প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি শুরুর বিষয়ে মত দেয় এখন 7 খুন মামলার সব কাগজপত্র চলে যাবে বিজি প্রেসে। সেখানে পেপার বুক তৈরি হতে লাগবে প্রায় 2 মাস। এরপরেই অপেক্ষমান প্রায় 5 শতাধিক ডেথ রেফারেন্সের শুনানি ডিঙিয়ে এই শুনানি দ্রুত হবে। এবার নিচ্ছি বাইজিৎ স্টিল বিরতি, এরপর যা থাকছে।